মুখ্যমন্ত্রী মুখ খুলবে না। মুখ্যমন্ত্রী মনে হয় শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী মনে হয় সুকান্ত মজুমদারকে, মুখ্যমন্ত্রী মনে হয় সজল ঘোষকে, মনে হয় অর্জুন সিংকে। সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর নরেন্দ্র মোদী কোমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয়, এই ভয়ে উনি কথা বলেন না। মুসলমান মার খাবে, মব লিঞ্চিং হবে, টপি টানাটানি করলে করবে, দাড়ি ছিঁড়ে দেবে, কিন্তু উনি মুসলমানদেরকে। সেই পরিযায়ী শ্রমিকগুলো তারা উড়িষ্যায় মার খাচ্ছে, তারা গুজরাটে মার খাচ্ছে, মহারাষ্ট্রে মার খাচ্ছে, তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন, নীরব ভূমিকা পালন করছেন। কারণ কি? কারণটা মমতা ব্যানার্জি জানে এই মুহূর্তে মুখ খোলা যাবে না। এই মুহূর্তে যদি মুখ খুলেন উনি, তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ, তারা মনে করবে মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করছে। এই ভয়ে কিন্তু মমতা ব্যানার্জি মুখ খোলে না, 26-এর চিন্তা করে। আমি এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি 2026-এর অঙ্ক কষেন। গোটা পশ্চিম বাংলার মুসলমানরা অঙ্ক কষে বসে আছে, কেননা আপনি ব্রিগেড করতে দেন না। ব্রিগেড করার পিছনে যত কলকাঠি আপনি নেড়েছেন, এটা কারোর বুঝতে অসুবিধা হয় না। শুধু তাই নয়, পশ্চিম বাংলায় যারা আপনার পিছনে 2000 এবং 3000 টাকার মাইনা বেতন নিয়ে মাথায় টুপি পরে আপনার পিছনে বসে থাকে, এই মুনাফেকগুলার কারণে ব্রিগেড হয় না। আমি সেই মুনাফেকদের নাম ধরে বলতে চাই, কিন্তু এই সময় আমি বলবো না। সময় এলে অবশ্যই সেই মুনাফেকগুলি পশ্চিম বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে। ছাড়া বিভিন্ন রাজ্য, গুজরাট, উড়িষ্যা এবং রাজস্থান, এই সমস্ত রাজ্যে সব সময় বাঙালিদের উপরে একটা অত্যাচার হয়। এটা আজকের বিষয় নয়। বর্তমান যে অত্যাচার হচ্ছে, এটা কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার ষড়যন্ত্র। আজকের যে পেহেলগাঁও হামলা থেকে শুরু করে যে যুদ্ধ হচ্ছে, এগুলো সব কিছুই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে প্রতিবাদ, এই প্রতিবাদটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য, এই প্রতিবাদকে কুচলে দেওয়ার জন্য, এই প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য গোটা দেশ জুড়ে বিভিন্ন ধরনের আপনার ইস্যু তৈরি করে মানুষের মস্তিষ্ক, মানুষের মেজাজ, মানুষের মন মস্তিষ্ক ডাইভার্ট করা হচ্ছে। নাম্বার 1, আমি আজকে পশ্চিম বাংলার কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দাঁড়িয়ে যে কথা বলছি, আমরা এখানে কোনো দিন এসে চাকরির জন্য আবেদন করি না। কেননা 34 বছরের বামফ্রন্ট সরকারের আমলে আমরা অস্থির হয়ে উঠেছিলাম যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে। 34 বছরের বামফ্রন্ট সরকার আমাদের কর্মসংস্থানের কোনো সুনিশ্চিত ব্যবস্থা করতে পারে না। তৃণমূল সরকার যখন আসলো, তখন গোটা ভারতবর্ষের মুসলমান এইটাই ভেবেছিল যে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের চাকরি হবে, আমাদের ধর্মীয় স্বাধীনতা পূর্ণভাবে ভোগ করতে পারবো। কিন্তু সে জায়গায় দেখা গেল কি, আমাদের চাকরির কোনো ব্যবস্থা নেই, কর্মসংস্থার কোনো ব্যবস্থা নেই। এই জন্য পশ্চিম বাংলার মানুষ BA পাস, MA পাস, আপনার বিএড করা ছেলে, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে গিয়েছে। BA পাস, বিএড করা ছেলে, তারা সোনার কাজ করছে, তারা আপনার জরির কাজ করছে, রাজমিস্ত্রির কাজ করছে, দুমুঠো রুজি রুটির জন্য, বাবা মার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা চলে গেছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আজকে তারা বিভিন্ন রাজ্যে নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, এমনকি তাদেরকে উলঙ্গ করে তাদেরকে পেটানো হচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? আজকে মুখ্যমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন কেন? এই পরিযায়ী শ্রমিকরা
যখন বিধানসভা ভোট আসে, লোকসভা ভোট আসে, পঞ্চায়েত ভোট আসে, এই পরিযায়ী শ্রমিকরা ভিন্ন রাজ্য থেকে তাদের দোকানদানি কর্মক্ষেত্র সব ছেড়ে ছুড়ে দিয়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, তার এমএলএ বৃদ্ধি করার জন্য, তার এমপি সংখ্যা বাড়ানোর জন্য, তার অঞ্চল প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি আর জেলা পরিষদ সভাধিপতি বাড়ানোর জন্য এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু দিল্লি ছেড়ে, বোম্বাই ছেড়ে, মহারাষ্ট্র ছেড়ে, উড়িষ্যা ছেড়ে বাংলায় এসে তৃণমূলকে ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে নবান্নের 14 তলায় বসিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আজকে সেই পরিযায়ী শ্রমিকগুলো তারা উড়িষ্যায় মার খাচ্ছে, তারা গুজরাটে মার খাচ্ছে, মহারাষ্ট্রে মার খাচ্ছে, তাদের ঘরগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি চুপ করে বসে আছেন, নীরব ভূমিকা পালন করছেন। কারণ কি? কারণটা মমতা ব্যানার্জি জানে এই মুহূর্তে মুখ খোলা যাবে না। এই মুহূর্তে যদি মুখ খুলেন উনি, তাহলে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষ তারা মনে করবে মমতা ব্যানার্জি মুসলমান তোষণ করছে। এই ভয়ে কিন্তু মমতা ব্যানার্জি মুখ খোলে না, 26-এর চিন্তা করে। আমি এখান থেকে গান্ধী মূর্তির পাদদেশ থেকে আমি অল ইন্ডিয়া তৌহিদি জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি দিতে চাই, আপনি 2026-এর অঙ্ক কষেন। গোটা পশ্চিম বাংলার মুসলমানরা অঙ্ক কষে বসে আছে, কেননা আপনি ব্রিগেড করতে দেন না। ব্রিগেড করার পিছনে নল যত কলকাঠি আপনি নেড়েছেন, এটা কারোর বুঝতে অসুবিধা হয় না। শুধু তাই নয়, পশ্চিম বাংলায় যারা আপনার পিছনে 2000 এবং 3000 টাকার মাইনা বেতন নিয়ে মাথায় টুপি পরে আপনার পিছনে বসে থাকে, এই মুনাফেকগুলার কারণে ব্রিগেড হয় না। আমি সেই মুনাফেকদের নাম ধরে ধরে বলতে চাই, কিন্তু এই সময় আমি বলবো না। সময় এলে অবশ্যই সেই মুনাফেকগুলি পশ্চিম বাংলার মানুষের কাছে তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে এই কথা বলতে চাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তিনি যেন ভিন রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে সেখানে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করুক। যদি না করতে পারে, তারা সেখানে যে বিপদে পড়ছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে তাদের নিরাপত্তা দিক। সেটাও যদি না করতে পারে, তাদেরকে নিরাপদে পশ্চিম বাংলায় ফিরিয়ে নিয়ে এসে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। আর তা যদি না করা হয়, 3 দিন আমরা সময় দিচ্ছি। কামরুজ্জামান সাহেব উনি বলেছেন 3 দিন আমরা সময় দিচ্ছি। 3 দিনের ভিতরে যদি আমরা সে ধরনের কোনো আশ্বাস না পাই, বৃহৎ আন্দোলনে নামতে আমরা বাধ্য হব। গতকাল বেলগাছিয়ায় জয় শ্রীরাম নাম করে কয়েকটা ছেলেকে আক্রমণ করা হয়েছে। আপনাদের কাছে কটা খবর আছে? শুধু বেলগাছিয়াই নয়, গতকালকের ঘটনা পূর্বে ক্যানিং ট্রেনের মধ্যে যে ঘটনাটি ঘটেছে, এফআইআর করেছে, সেই মুহূর্তে এখনো কোনো বার্তা আসেনি। মুখ্যমন্ত্রী মুখ খুলবে না। মুখ্যমন্ত্রী মনে হয় শুভেন্দু অধিকারীকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সুকান্ত মজুমদারকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় সজল ঘোষকে ভয় করে, মুখ্যমন্ত্রী মনে হয় অর্জুন সিংকে ভয় করে। মুখ্যমন্ত্রী সর্বশেষ কথা হচ্ছে উনি অমিত শাহ আর নরেন্দ্র মোদীকে ভয় করে। না জানি কোমরে শিকল বেঁধে জেলে ঢুকিয়ে দেয়, এই ভয়ে উনি কথা বলেন না। মুসলমান মার খাবে, মব লিঞ্চিং হবে, টপি টানাটানি করলে করবে, দাড়ি ছিঁড়ে দেবে, কিন্তু উনি মুসলমানদের পক্ষে কথা বলবেন না। ধন্যবাদ। সংবিধান বলে, সেটাকে সংবিধানের ভাষায় বলা হয় রাইট টু মুভ। মানুষ তার গ্রাসাচ্ছদের জন্য দেশের মধ্যে যে কোনো জায়গায় পাসপোর্ট ভিসা ব্যতি রেখে যেতে পারে এবং কাজ করতে পারে। দেশের বাইরে গেলে তাদের পাসপোর্ট এবং ভিসা লাগে। বাইরে থেকে কেউ যদি এখানে কাজ করতে আসে, তাদের পাসপোর্ট এবং ভিসা লাগে। কিন্তু ভারতীয় ভূখণ্ড বলে যেটা চিহ্নিত, তার মধ্যে যে কোনো ভাষাভাষী, যে কোনো রাজ্যের লোক অন্য কোনো রাজ্যে যদি পেটের জন্য, কাজের জন্য যদি যায়, তাহলে তাকে আপত্তি করাটা এবং তাদের গ্রেপ্তার করাটা আইনসঙ্গত নয়। আইনের ভাষায়, ইন্ডিয়ান পিনাল কোডের ভাষায়, সেটা এক ধরনের ইললিগাল ডিটেনশন। গুজরাটের 2000 মানুষকে গ্রেপ্তার করা মানে হচ্ছে গুজরাট পুলিশ নিজেই আইন ভঙ্গকারী এবং তারা বেআইনি আটক
ইলিগাল ডিটেনশনের অপরাধে অপরাধী। গুজরাট সরকারকে প্রধানত পরবর্তীকালে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর দায়িত্ব হচ্ছে এই পুলিশকে শাস্তি প্রদান করা এবং যারা অত্যাচারিত হয়েছে তাদের মুক্ত করা। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে থাকার সুবিধায় দেখেছি সেটা হচ্ছে যে কোনো রাজ্যের কনস্ট্রাকশনের কাজকর্ম যারা করেন, যারা বাড়ি তৈরির কাজ করেন, তাদের ইন্টারভিউয়ে, কর্মীদের ইন্টারভিউয়ে প্রথমে জিজ্ঞেস করা হয় তোমরা কি মালদা মুর্শিদাবাদের লোক? রাজমিস্ত্রিদের গয়নার কাজ করার জন্য তারা জিজ্ঞেস করে হাওড়া হুগলির মানুষ কিনা। জুয়েলারি বিজনেসটা দাঁড়িয়ে আছে বাঙালি মানুষদের মধ্যে, রাজমিস্ত্রিটা দাঁড়িয়ে আছে সারা ভারতবর্ষে বাঙালিদের মধ্যে, যাদের অধিকাংশই আবার ঘটনাচক্রে মুসলমান। এখানে তাদের কর্মসংস্থান হয়নি, তাই তারা অন্য রাজ্যে পাড়ি দিয়েছে। এমতো অবস্থায় আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে, আমি কোনো রাজ্য সরকারকে আলাদাভাবে দায়ী করছি না, আমি জানি এই মূল চাবিকাঠিটা হচ্ছে মূলত কেন্দ্রীয় সরকারের নির্দেশে, এবং সেই কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের নিন্দা জানানো ছাড়া আর কোনো ভাষা নেই। আর আমাদের তাদের প্রতিবাদে, তাদের অন্যায় কাজের প্রতিবাদে যা যা করণীয় আমরা নিজেরা মনে করব সেটা আমাদের করতে হবে। আন্দোলনের পথে হোক কিংবা ভোটের পথে হোক, যেভাবেই হোক তাদের এই কাজের নিন্দা করতে হবে। একই সাথে এটাও কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা সকলেই হয়তো এই ঘটনাগুলোকে জাস্টিফাই করার একটা চেষ্টা হচ্ছে, যেহেতু নির্যাতিত মানুষগুলো মুসলমান, তা হচ্ছে ভারত পাক সম্পর্কের প্রশ্নে। আমরা 1965 সালে বয়স কম ছিল, ভারত পাকিস্তান যুদ্ধের সময় আমরা দেওয়ালে দেওয়ালে একটা স্লোগান দিতাম, আমরা লিখতাম আমাদের ছাত্র আন্দোলনে থাকাকালীন, যখন আমরা বলতাম যখনই জনতা চায় বস্ত্র খাদ্য, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। আমাদের পাকিস্তানে জুজু দেখিয়ে ভারতবর্ষের মানুষদের একটা বিরাট সংখ্যক যারা মুসলিম ধর্মাবলম্বী তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাবার যে কুচেষ্টা অপচেষ্টা, সেটার বিরোধিতা করতে হবে। এবং এই ধরনের প্রোগ্রাম স্থানীয়ভাবে হোক কেন্দ্রীয়ভাবে হোক, যে যেখানে পারে নতুনভাবে করতে হবে। এই ব্যাপারে মিডিয়ার ভূমিকা যে খুব ভালো আশানুরূপ হবে এরম আশা করার কোনো কারণ নেই। তবুও বলছি আমাদের কাজ চালিয়ে যেতে হবে। বার্নার্ড শ একটা সময় শান্তির পক্ষে দাঁড়িয়ে একা যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন সকালে জিজ্ঞেস করেছিলেন আপনি একা কেন? তখন বার্নার্ড শ বলেছিলেন আজ আমি একা, এরপরে হয়তো কোনো দিন 1000, 10,000, 1 লাখ হব, কিন্তু একজনকে না একজনকে প্রতিবাদ করতে হবে। আমরা কামরুজ্জামান ভাইকে কুর্নিশ আবাদ জানাচ্ছি, যদি একাও হয়ে থাকেন কুর্নিশ তাকে তার সাথে বেশ কিছু মানুষ পাবেন যাদের অন্তত নামে তাদের মুসলমান বলে বলা যাবে না। ধন্যবাদ।